ওকে, সো এখন আজকে আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা সেট আপ করবো যে ভার্টিক্যাল ডিরেকশনে একটা স্প্রিং কি করবে, অসিলেট করবে এন্ড দা অসিলেশন উইল বি সিম্পল হারমোনিক। ওকে, তো এখন এই অসিলেশনটা সিম্পল হারমোনিক কিভাবে হবে এন্ড সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য আমাদের অ্যাসেলারেশন এন্ড ডিসপ্লেসমেন্টের রিলেশনশিপ কেমন, এটা একদম আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে কভার করছি। কি জিনিস, যে acceleration or the restoring force is directly proportional to the displacement from equilibrium position. So here suppose we have this spring যার এন্ডে কি করা, একটা ম্যাস অ্যাড করা। তো এখন তুমি কোন একটা স্প্রিং এর উপর একটা ম্যাস অ্যাড করলে পরে কি হবে, এটা এক্সটেন্ড করবে। তো এখন মনে করো যে এই স্প্রিংটা এক্সটেন্ড করে এরকম একটা পজিশনে এসে কি হয়েছে, ইকুইলিব্রিয়ামে আসছে। ওকে, এরকম একটা পজিশনে ইকুইলিব্রিয়ামে আসছে। ইকুইলিব্রিয়ামে ফোর্স গুলি কি কি কাজ করতেছে শুভাশিস? নিচের দিকে হলো ওয়েট আর উপরের দিকে কি, এখানে তো কোনো কন্ট্যাক্ট নাই, এখানে তো টেনশন ফোর্স এক্সটেন্ডেড না, তো তার মানে এখানে কি আছে, টেনশন ফোর্স। তো তাহলে এই হলো তোমার পজিশন, এটা কি পজিশন, equilibrium position where the resultant force is what, zero. Okay, so তাহলে this is the equilibrium position. এই equilibrium position এ উপরে হলো টেনশন আর নিচে কি, নিচের দিকে হলো ওয়েট, and they are equal to each other. Alright, so তাহলে এটা হলো equilibrium position যেখানে কি there is no resultant force. Okay, so equilibrium position এর কন্ডিশনটা বা ইকুইলিব্রিয়াম পজিশনটাকে প্রথমে ঠিকঠাক মতো এক্সপ্লেইন করে রাখলে বাকি জিনিসগুলো হোপফুলি সমস্যা হবে না বুঝতে। রিক্তি, বাকি দুইটা কোথায়? জানি না ভাইয়া, ওদের তো ক্লাস করার কথা। আচ্ছা ঠিক আছে, ধরো দেখি, কল দিচ্ছি আমি। ওকে আচ্ছা, একটু কল দাও। আচ্ছা, তো এখন এখানে আমাদের ব্যাপারটা দেখো, সিম্পল হারমোনিক মোশনের এই সেটআপটা কি, we have a spring that has some amount of mass added at the end of it, তো সে এক্সটেন্ড হয়ে একটা সার্টেন ইকুইলিব্রিয়াম পজিশনে আসছে। তো দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন যেখানে টেনশন এন্ড ওয়েটটা কি সমান সমান। ওকে, তো তার মানে কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই। তো এখন আমার এই সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তো তাহলে কি কোনো মোশন শুরু হবে? সেই ইকুইলিব্রিয়ামে আছে, রেস্টে ছিল, সারা জীবন কি থাকবে, রেস্টেই থাকবে, বিকজ দেয়ার ইজ নো রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন ইট। তো তার মানে ইন অর্ডার টু ইনিশিয়েট দ্য মোশন কি করা লাগবে, একটা ডিসপ্লেসমেন্ট করানো লাগবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিভাবে হয়, ধরো তোমাদেরকে স্ক্রিনটা নিচে আসা নাকি দেখি, তোমরা একটা ফার্স্ট অফ অল এই ডায়াগ্রামটা কপি করো, আমি একটা জিনিস নিয়ে আসি দেখি।
এরকম মেইনলি অবস্থা, ঠিক আছে। এখানে আমাদের কাজটা কি, ফার্স্ট অফ অল স্প্রিংটার নিচে, আচ্ছা যারা নাকি যেতে আসো নাই ওদের জন্য ধরো একটা মিনিট ক্যামেরাটা ইয়ের দিকে নিয়ে রাখি, তো তাহলে পরে হোপফুলি দেখতে পারবা। সাইমা আবার উল্টাপাল্টা কাজ করো না, ঠিক আছে। ফার্স্ট একটু ভালো মতো ক্লাস করো। ওকে, সো তোমরা কি স্প্রিং সিস্টেমটা দেখতে পাইতেছো ক্যামেরাতে? ধরো এটা আর একটু কাছে নিয়ে যাই। হ্যাঁ। ওকে, ধরো এটা নিয়ে আসি কাছে। এন্ড কোনো কোয়েশ্চেন থাকলে ইয়েতে বললো, মেসেজে লিখো, সো দ্যাট দেখা যায়। আমার একটু ইয়ারফোনটা খুলে রাখছি। তো এই হলো বেসিক্যালি স্প্রিং সিস্টেমটা। ফার্স্ট অফ অল কি করলাম, স্প্রিংটা নিজের মতো ছিল, তো স্প্রিং এর নিচে এই স্লটেড ম্যাচ এখন কি করব, ফার্স্ট অ্যাড করলাম। তো স্লটেড ম্যাচের জন্য সে এক্সটেন্ড করে কি হয়েছে, এরকম একটা জায়গাতে এসে ইকুইলিব্রিয়ামে আসলো। ওকে, এই হলো তার ইকুইলিব্রিয়াম পজিশন। এখন আমি যদি তাকে না নাড়াই, সে জীবনেও কি করবে না, মুভ করবে না। তো হাউ টু ইনিশিয়েট দ্য সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনটা তোমার স্টার্ট করার মেইন জায়গাটাই হলো কি করব, আমি এক্সট্রা এই যে এটাকে ধরে ম্যানুয়ালি কি করলাম, একটু এক্সট্রা নিচে নামাই দিলাম। তো এখন আমি যদি এটাকে ছাড়ি, তো তখন কি হবে, ম্যানুয়ালি যে আমি এক্সট্রা একটা এক্সটেনশন করছি, টেনশন বেড়ে গেছে না। তো এখন টেনশনটা বেড়ে যাওয়ার জন্য টেনশনটা কি করার ট্রাই করবে, ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে আসার ট্রাই করবে। কিন্তু ইকুইলিব্রিয়ামে আসতে আসতে তার ভেলোসিটি কি হবে, বেড়ে যাবে। তো ইকুইলিব্রিয়ামে এসে সে কি করতে পারলো না, রেস্টে আসতে পারলো না। তখন সে আবার ওভারশুট করে কি হবে, উপরে উঠে যাবে। যখন নাকি উপরে উঠবে তখন আবার কি হয়ে গেল, কম্প্রেস হয়ে গেল। তো তখন আবার ওই ফোর্সটা কি করবে, নিচের দিকে কাজ করবে। তো এইভাবে এই মোশনটা কি করতে থাকবে, কন্টিনিউ হতে থাকবে। হ্যাঁ, যে ম্যাক্সিমাম নিচে ম্যাক্সিমাম উপরে ইকুয়াল উঠবে, যদি না কোনো এনার্জি লস হয়, বুঝছো। তো তাহলে আমরা যদি এরকম দেখি, তো এই ছিল তোমার ইকুইলিব্রিয়াম। ওকে, দেন এখান থেকে যদি এরকম এক্সট্রা একটা টান দিয়ে ছাড়লাম, দেখছো সে কি করতেছে, ইকুইলিব্রিয়ামের অ্যাবাউটে এরকম কন্টিনিউয়াসলি উপরে আর নিচে মুভ করতেছে। হ্যাঁ, অনলাইনে ওদেরও দেখতে পারা উচিত, দেখা যায়। মেইন সেটআপটা কি বুঝতে পারছো অনলাইনে যারা আছো, যে কিভাবে করে সিম্পল হারমোনিক মোশনের ব্যাপারটা কাজ করতেছে? এখনো কিন্তু সিস্টেমটা অসিলেট করতেছে। Yes, the amplitude is decreasing over time because of the friction that is occurring, কিন্তু যদি কোনো আইডিয়াল সিস্টেম হইতো যেখানে কোনো রকমের এনার্জি লসের সুযোগ নাই, ওখানে কি হতো, এই জিনিসটা আজীবন কন্টিনিউ হইতে থাকতো। বুঝা গেছে? রিক্তি, লামিয়া, তোমরা কি দেখতে পাইছো মোশনটা কেমন? ওকে, সো তাহলে এটা রিলেটেড এখন আমরা ম্যাথ করব। ওকে, অলরাইট, আমরা দেখি এই রিলেটেড ক্যালকুলেশনস কেমন কি হবে। তো প্রথমে সে যখন নাকি কিসে থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন কোন রকমের মুভমেন্ট নাই। যখন নাকি এই যে ইকুইলিব্রিয়ামে আছে, তখন কোন রকমের মুভমেন্ট নাই। শুরু হবে কখন, আমি ম্যানুয়ালি একটু টান দিয়ে তাকে নিচে নামাইলাম, দেন ছেড়ে দিলাম, তখন সে
ইকুইলিব্রিয়াম এটা, তো ইকুইলিব্রিয়াম ক্রস করে একবার উপরে যায় একবার নিচে যায়, একবার উপরে যায় একবার নিচে যায়। যখন ইকুইলিব্রিয়াম থেকে নিচে আসছে তখন রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে? উপরে। যখন ইকুইলিব্রিয়াম পার করে উপরে চলে গেছে তখন রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে? নিচে। তো তার মানে অলওয়েজ দা ফোর্স ইজ টুয়ার্ডস হোয়াট? ইকুইলিব্রিয়াম। তো এই জিনিসটাই আমাদের সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন ছিল না, যে সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য কি হইতে হবে? the acceleration is directed towards the equilibrium. ওকে, তো এই জিনিসটা কিন্তু অলওয়েজ কি হইতেছে? মেইনটেইন হইতেছে। বুঝতে পারতেছো? এন্ড ফোর্সটা কি? ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি এক্সটেনশন বেশি করি তো তখন ফোর্স কি হবে? বেশি হবে। যদি কম্প্রেশন বেশি করি তো তাহলেও কি? ফোর্স বেশি হবে। আর যত ইকুইলিব্রিয়ামের কাছে আসবে তত কি? ফোর্সটা কম। ওকে, তো এই জিনিসটাই আমাদের এখানের মধ্যে কাজ করবে, এগুলো আমরা লিখবো। তো এখানের মধ্যে কাজটা কি? তো এই ছিল তার ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম থেকে তাকে কি করব? ম্যানুয়ালি একটু টান দিয়ে নিচে নামাবো। তাকে টান দিয়ে আর একটু নিচে রাখি। এটাকে টান দিয়ে কি করলাম? এই নিচে নামাইলাম। তো এটা কি? দিস ইজ দা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, যে আমি তাকে টেনে আর ইকুইলিব্রিয়াম থেকে টেনে তাকে কি করলাম? নিচে নামাইলাম। তো দিস ইজ দা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ইফাস বুঝতে পারতেছো? ওকে, সো তাহলে এই যে আমি তাকে যে টান দিয়ে নিচে নামাইছিলাম, এখন যদি তাকে ছেড়ে দেই তো তখন সে কি করতে চাবে? the tension will try to bring back the system to the equilibrium position. তো তার মানে resultant force কোন দিকে থাকবে? যে when at the bottom or when below the equilibrium position, তখন আমাদের free body force diagramটা কেমন? Tension is greater than weight. So এটা, and নিচে থেকে তো আমাদের জার্নিটা শুরু হইলো। তো এখন সে তো এই যে নিচে কি আছে সাইমা? নিচে টেনশনটা হলো ওয়েটের চেয়ে বড়, তো তার মানে সে কি করবে? টুয়ার্ডস দা ইকুইলিব্রিয়াম অ্যাসেলারেট করবে। ঠিক আছে, সে টুয়ার্ডস দা ইকুইলিব্রিয়াম অ্যাসেলারেট করতেছে করতেছে করতেছে। ইকুইলিব্রিয়ামে এসে তার ভেলোসিটি কি জিরো হয়ে যাবে নাকি তার একটা ভেলোসিটি থাকবে? জিরো হয়ে যাবে না? সে অ্যাসেলারেট করতেছে না, দেখো তো ঋত্বিক, সে ইনিশিয়ালি একদম এই জায়গাটায়, যে এই জায়গাটায় দেখো তার ভেলোসিটি কত ছিল? জিরো। যে এখানে তো তাকে জাস্ট রিলিজ করলাম, যে যেখানে সার্কেল করলাম মাত্র, যে একদম নিচের পজিশনে। হ্যাঁ ঋত্বিক, একদম নিচের পজিশনে তোমার ভেলোসিটি কত? জিরো, বিকজ ওখান থেকে জাস্ট কি করলাম? রিলিজ করলাম। এন্ড ওখান থেকে সে অ্যাসেলারেট করে কোন দিকে উঠতেছে? উপরের দিকে। উপরের দিকে। তো অ্যাসেলারেট করে করে যদি এখানে আসে, তো এখন এই পজিশনে এসে কি হবে? তার একটা ভেলোসিটি থাকবে না, বিকজ অ্যাসেলারেট করে তুমি যে ভেলোসিটিটা গেইন করলা ওইটা জিরো হওয়ার জন্য তোমার কি দরকার? ডিসেলারেট করা দরকার না? কিন্তু এই রিজিয়নটায়, এই যে নিচে থেকে ইকুইলিব্রিয়াম পর্যন্ত আসতে আসতে কোন জায়গায় কি তুমি ডিসেলারেট করছো? না। তো তাহলে এখানে যদি কোনো ডিসেলারেশন না হয় তো তার মানে কি? অল দা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, যে তুমি যে এক্সট্রা যে এক্সটেনশনটা করাইছো, এখানে আমাদের খেয়াল করো রিক্তি, এমন ভাবে চিন্তা করলে বুঝবা যে তুমি যে এতটুকু এক্সট্রা নিচে নামছো না, তো এতটুকু এক্সট্রা নিচে নামাতে তোমার মধ্যে কি হয়েছে? বা স্প্রিং সিস্টেমটার মধ্যে কি হয়েছে? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করছে, রাইট? হ্যাঁ। যখন নাকি তাকে ছেড়ে দিব, সে কি করবে? তার ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা ইউজ করে তার ইকুইলিব্রিয়াম পজিশনে যাওয়ার ট্রাই করবে। হ্যাঁ। তো এখন যখন নাকি ইকুইলিব্রিয়াম পজিশনে আসছে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি হয়ে গেছে কত? জিরো। তো তাহলে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা কিসে কনভার্ট হলো? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো না? হ্যাঁ। তো তার মানে ইকুইলিব্রিয়ামে এসে কি অল দা এনার্জি ইজ ইন দা ফর্ম অফ কাইনেটিক এনার্জি। তো তার মানে কি এখানে এনার্জি জিরো হবে? ভেলোসিটি জিরো হবে এখানে? না না। তো তাহলে এখানে ভেলোসিটিটা হবে ম্যাক্সিমাম। যে এই জিনিসটা দেখো, এই যে এখানের মধ্যে আমরা কি দেখছিলাম? ডিসপ্লেসমেন্ট যখন জিরো, কাইনেটিক এনার্জি তখন কি? ম্যাক্সিমাম।
আমি বুঝতে পারছি মনে হয় তুমি কেন ভুলটা করছো, তুমি ভাবছো যে যত উপরে যাবে গ্র্যাভিটির জন্য ডিসেলারেট করবে, কিন্তু আসলে এখানে তো গ্র্যাভিটির এগেইনস্টেই টেনশনটা কাজ করতেছে। গ্র্যাভিটি এই যে ওয়েট তো আছেই, ওয়েটের থেকেও বেশি একটা আপওয়ার্ড ফোর্স কাজ করতেছে। তো তার মানে কি ওয়েটটাকে তো ব্যালেন্স করলোই, প্লাস একটা সারপ্লাস টেনশন আছে যার জন্য কি হইতেছে আপওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেট করতেছে। বুঝছো? তো তার মানে যত উপরে যাচ্ছে ওখানে কি হইতেছে ভেলোসিটি তত বাড়তেছে, এন্ড ইকুইলিব্রিয়াম পর্যন্ত এসে সব ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি কি হবে। জামি ভাই কোথায়? জামি তো মনে হয় ওই রুমে, রিও তো মনে হয় মক নিতেছে। আচ্ছা ঠিক, ক্যামেরাতে একটু দেখো। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, নিচের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পজিশন থেকে উঠতে উঠতে সে কি করবে, এই পজিশনে এসে all the potential energy will get converted to kinetic energy. এই যে আমরা পেন্ডুলাম সিস্টেমেরটা যে পড়ছিলাম মনে আছে ঋত্বিক, যে পেন্ডুলাম সিস্টেমের এখানের মধ্যে কি ছিল, এই পজিশন এ তে এনার্জিটা কোন ফর্মে ছিল, জিপি পটেনশিয়াল ফর্মে। এনার্জি এক্স্যাক্টলি, তাকে ছেড়ে দিলে তখন কি হবে, জিপি টা কে তে কনভার্ট হচ্ছে। এই ইকুইলিব্রিয়ামে আসার পরে সব জিপি কিসে হয়ে গেছে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। দেন এই ইকুইলিব্রিয়াম থেকে যখন নাকি উল্টা দিকে আবার যাব, তো তখন আবার কি হবে, কে এইটা জিপি তে কনভার্ট হবে। বুঝতে পারছো? একদম সেম সিস্টেমে, পেন্ডুলাম সিস্টেমে যেটা শিখছিলাম এখানেও সেম জিনিস, জাস্ট এখানে জিপি টার বদলে কি আসছে, ইপি আসছে, যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি আসছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে সাইমা, ওকে আছে নাকি, জয়েন করে কি করে? ওকে বুঝছো, ঠিক আছে। তো তাহলে ম্যাক্সিমাম বটম পজিশন থেকে সে ইকুইলিব্রিয়াম পর্যন্ত কিভাবে আসতেছে, এনার্জি কনভার্সন কি হচ্ছে, এটা নিয়ে তো আমরা বুঝতে পারছি নাকি। আচ্ছা, এখন ইকুইলিব্রিয়ামে এসে যে জিনিসটা রিক্তি বললো, যে ইকুইলিব্রিয়ামে এসে তো তার ভেলোসিটি কি হবে না, জিরো হবে না, উল্টা ইকুইলিব্রিয়ামে তার ভেলোসিটিটা কি ম্যাক্সিমাম। তো তাহলে ইকুইলিব্রিয়াম থেকে সে এখন তার ভেলোসিটিটা ইউজ করে কোথায় যাবে, ওভারশুট করে উপরে চলে যাবে। তো তাহলে সে ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম যতটুকু নিচে নামছিল, সে ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম ততটুকু আবার কি করবে, উপরে উঠবে নাকি। তো তাহলে দিস ইজ অ্যানাদার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, যে ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম উপরে একবার, নিচে একবার। এই হলো আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তো এখানের মধ্যে কি, এখানে তো টেনশন না, এখানের মধ্যে আমাদের উল্টা আরো কম্প্রেশন হয়, এর থেকে কম। তো এখন যখন নাকি ইকুইলিব্রিয়াম থেকে উপরে চলে গেছে, তখন রেজাল্টেন্ট ফোর্স কোন থেকে, নিচে। যে অলওয়েজ আমাদের সিম্পল হারমোনিক মোশনে কি হবে, রেজাল্টেন্ট ফোর্সটা টুয়ার্ডস দা ইকুইলিব্রিয়াম থাকবে। ইকুইলিব্রিয়ামের থেকে ডানে চলে গেছো, তো ইকুইলিব্রিয়ামে আসার জন্য রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে হবে, বামের দিকে। তো এরকম মাঝারও বুঝতে পারতেছো? স্যার ওকে ঠিক আছে। সো তাহলে এই সিস্টেমটা যদি এখন বোঝা হয়, আমরা এই রিলেটেড একটা ফর্মুলা ডেরাইভ করবেন, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই ডায়াগ্রামটুকু এন্ড এই যে পজিশন গুলি লেবেল করা, এই জিনিসটুকু কপি করে রাখো, দেন আমরা নিচে কন্টিনিউ করতেছি। আজকে পাকিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচে পাকিস্তানের জিতা উচিত, ওদের যেরকম টিম
কিন্তু ওয়ার্নার লাস্ট ম্যাচে যেমন ফর্ম পাইছে আজকে উল্টাপাল্টা কিছু করে দিতে হবে। হ্যাঁ স্যার কালকে যে খেলা দিল নিউজিল্যান্ড, হ্যাঁ ওটা তো আমি তো কালকে নিউজিল্যান্ড ছিলাম, আমার কাজিন ইংল্যান্ড ছিল বুঝছো, তো পাশে বাসাতেই থাকে। তো কেন উইলিয়ামসন আউট হওয়ার পরে এরপর বলে যে তোর নিউজিল্যান্ড হারবো, এরপর বলে এরপর বাসায় গেছে গিয়া। এরপরে যে লাস্টে নিশান্ত জর্ডানদের পুরো ভয় পাওয়া দিছে, ও বল পারাইতে পারতেছে না, ওকে একবার ওয়াইড দিকে একবার ওয়াইড দিকে, মানে এমন ভয় ওরে বলই করে না। স্যার লাস্টে 6 মার্চে দেখে ম্যাচ জিততে পারছে। হ্যাঁ আর কালকে লিভিংস্টন নরমালি বোলিং এমনি করে, কালকে বোলিং এ পাগল হয়ে গেছে। স্যার ইংল্যান্ড মোটামুটি ভালো খেলতেছিল, কিন্তু হঠাৎ হ্যাঁ। করে বোলিং লাইন নষ্ট করে ফেলছে, হুম দেন তো খেলা শেষ। ওইটাই। ওকস তো প্রথমের দিকে কি সিম মুভমেন্ট দিতেছে, আমি তো বলে বল এটা এমনি মুভ করে নাকি, এত পেস বলে। স্যার কি আজকে অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড কি বলি আমি পাকিস্তান? আমি অলওয়েজ অস্ট্রেলিয়া সাপোর্টার, কিন্তু পাকিস্তানের এই টিমটা অনেক ভালো লাগে, ওদের খেলা অনেক সুন্দর আর কি, পুরো ব্যালেন্স টিম। পাকিস্তানের যে ওপেনার বাবর আর রিজওয়ান, ওরা তো আউট হয় না। ওইটাই। ঠিক আছে, আই হোপ সবার কপি করা শেষ। তো এখন আমরা ম্যাথটা শুরু করি। এখন ফার্স্ট অফ অল আমি এই কোশ্চেনটা কাকে করব, ইফাজ। ইফাজ বলো যে মনে করো এই সিস্টেমটা, হ্যাঁ এই যে স্প্রিং সিস্টেমটা, ভিডিও তো দেখছো যে যখন নাকি ফ্রন্ট ক্যামেরা অন করছি তখন তো দেখছো যে কি সিস্টেমটা কি করলাম, আমি ইকুইলিব্রিয়াম থেকে এক্সট্রা একটু টেনে দেন ছেড়ে দিছে। তো সে এরপর কি করছে, উপরে গেছে নিচে গেছে, উপরে গেছে নিচে গেছে, এইভাবে করে অসিলেশনটা কন্টিনিউ হবে। তো আমি যদি এতটুকু টেনে ছেড়ে দেই, এই যে এতটুকু নিচে নামায় ছেড়ে দিছি, তো এইখানের যতটুকু টাইম পিরিয়ডটা কি, যে একটা কমপ্লিট অসিলেশন হইতে কতটুকু সময় লাগে নাকি ইফাস? তো তাহলে এই নিচে থেকে ছাড়ার পরে একটা কমপ্লিট অসিলেশন হবে কখন, এখান থেকে এখানে যাবে দেন আবার ফেরত আসবে, এইটাতে কি হবে একটা কমপ্লিট অসিলেশন, রাইট? ওকে। তো এখন এতটুকু ডিসপ্লেসমেন্টে, এই যে এতটুকু ডিসপ্লেসমেন্টে যে টাইম পিরিয়ড, আমি যদি ডিসপ্লেসমেন্টটা বেশি করে, যে মনে করো তাকে টেনে বেশি লম্বা করছে, কি শেষ টাইম শেষ না? ওটা তো ওদের বোনাস কোয়েশ্চেনের জন্য কতটুকু বাকি, তো এক্সট্রা টাইম তো হবে না। হুম তো এখন এখানে মধ্যে দেখো যে কি করলাম, আমরা এটাকে এক্সটেন্ড যদি বেশি করে দেন ছাড়ি, তো এখন কি তার অসিলেশনের সময় বেশি লাগবে নাকি কম লাগবে, টাইম পিরিয়ড কি হবে, আইডিয়া আছে? বাড়বে না তাহলে? আচ্ছা, তো তোমার কাছে মনে হইতেছে যে বেশি নিচে যদি নামাই তো তখন কি হবে, বেশি নিচে নামতেছি তো উপরে উঠবে বেশি, দেন আবার নিচেও নামবে বেশি, তো তার মানে টাইম অফ অসিলেশন বাড়বে। তো আমরা এখানের মধ্যে এখন দেখবো আসলে কি হয়, যে এই ম্যাথটা দেখার পরে ফাইনালি যে ডেরিভেশন করব ওখানে থেকে বুঝতে পারবা যে আসলে টাইম পিরিয়ডের মধ্যে কেমন কি চেঞ্জ আসে। ঠিক আছে, ওকে। তো এখন এই জিনিসটা তো ইফাজ একটা অ্যানসার দিচ্ছে, এখন এটাকে অ্যানসার দিবা সাইমা। সাইমা বলো, এই যে আমাদের টেনশনটা যে কাজ করবে, ওকে, এখন টেনশনটা কিসের উপরে ডিপেন্ড করে, এক্সটেনশনের উপরে না, যে আমাদের ফোর্সের রিলেশনশিপটা কি ছিল এক্সটেনশনের সাথে, এরকম ডিরেক্টলি প্রপোর্শনাল ছিল না? তো তার মানে দা রিস্টোরিং ফোর্স, যে এই সিস্টেমের মধ্যে যে রিস্টোরিং ফোর্সটা কাজ করবে, রিস্টোরিং ফোর্সটাই কি রেজাল্টেন্ট ফোর্স না? তো এখন এই রিস্টোরিং ফোর্সটা কার উপরে রিলেটেড, আর কার সাথে কার উপরে ডিপেন্ড করবে, কতটুকু এক্সটেনশন হইতেছে তার উপর। তো এখানে আছে, তো এখানের মধ্যে কত, এখানের মধ্যে তোমার এক্সটেনশন 0, তো তার মানে রেজাল্টেন্ট ফোর্স 0। এক্সট্রা যতটুকু নিচে নামাইছে তো তখন কি টেনশনটা বাড়বে, আরো নিচে নামাইলে পরে টেনশন আরো বেশি হবে, আর যদি উপরে নেই তো তখন কি কম্প্রেশন হইতেছে, তো এখনো কি হবে টেনশন বাড়বে, কিন্তু কোন দিকে, নিচের দিকে, এমন টাইপের। ওকে, তো তাহলে পরে এখানের মধ্যে কাজটা কি করা যায় খেয়াল করো, রেজাল্টেন্ট ফোর্সটা কি, রেজাল্টেন্ট ফোর্স হলো তোমার
টেনশন আর ওয়েটের ডিফারেন্স। তো টেনশন কত? টেনশনটা হলো তোমার কে ডেল্টা এক্স, আর এখানে থেকে মাইনাস হলো তোমার ওয়েট, তাই না? টেনশন হলো তোমার কে ডেল্টা এক্স, আর এখানে থেকে মাইনাস হলো ওয়েট। এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল কর, আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আমাদের এখানে রেজাল্টেন্ট ফোর্সটাকে নরমালি তো যে আইডিয়ালি আমরা কি ধরবো, এখানে উপরে টেনশন বেশি নিচে ওয়েট কম, আর ওখানের মধ্যে উপরে টেনশন কম আর নিচে কি ওয়েটটা বেশি, তো এর জন্য রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন এরকম ঠিক করছে। আমরা রিস্টোরিং ফোর্সটা, যে ওয়েট তো অলওয়েজ কনস্ট্যান্ট, ওয়েটটা কি হইতেছে ডিসপ্লেসমেন্ট বেশি বা কমের সাথে চেঞ্জ হয়। ওয়েট বেশি হোক, ইকুইলিব্রিয়ামে থাকুক, কম হোক, যেটাই হোক, আমাদের কি থাকতেছে, দা ওয়েট ইজ কনস্ট্যান্ট। তো তাহলে আমাদের ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য এই কাজটা করতে পারি যে টেনশনটাকে কি ধরবো, এখানের মধ্যে আমরা এমন কাজ করব। কি কাজ করব খেয়াল করো। এখানের মধ্যে টেনশনটা কোন দিকে, যে কম্প্রেস যদি হয় তো তখন টেনশনটা কোন দিকে আসবে, কোন একটা কিছুকে যদি কম্প্রেস করো, সে আগের লেন্থে যাওয়ার জন্য কি করবে, উল্টা ডিরেকশনে ফোর্স এক্সার্ট করবে। তা এখন এরকম টাইপের মেইনলি অবস্থাটা হওয়ার কথা। সরি, তা আমরা আমাদের কি করবো, ওয়েট একবার নিচে, যে উপরে থাকতে সময় ওয়েট নিচে, নিচে থাকতে সময় কি ওয়েট নিচে আছে। তো তাহলে ওয়েট যেহেতু আমাদের ফিক্সড একটা ভ্যালু, এটাকে আমরা কি করব না, ক্যালকুলেশনের মধ্যে এনে কমপ্লেক্সিটি বাড়াবো না। তো আমরা এখন এর মধ্যে মেইন যে কাজটা করব কি জিনিস, we will say that resultant force equal to কি, যে কোনো resultant force is equal to ma, তাই না শুভাশিস? any resultant force is equal to ma, and this is equal to what, this is equal to the tension, তাই না? This is equal to the tension. So first of all, resultant force is equal to ma, আর আরেকটা কি, the restoring force is directly proportional to the extension. Extension বেশি হলে restoring force বেশি, extension কম হলে restoring force কি কম, আর তার সাথে ডিরেকশনটা কি অপোজিট। এক্সটেন্ড করলে ফোর্স কোন দিকে, উপরে, কম্প্রেস করলে ফোর্স কোন দিকে, নিচে। তো তার মানে ফোর্সের সাথে এক্সটেনশনের ডিরেকশনটা কি উল্টা। এক্সটেনশন নিচের দিকে হয় তো ফোর্সের ডিরেকশন কোন দিকে, উপরে। কম্প্রেশন উপরের দিকে হচ্ছে তো তখন ফোর্স কোন দিকে, নিচের দিকে। ওকে, তো এখন প্রপোর্শনালিটি সাইন সরাইলে আমাদের কি আসবে, একটা কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি, কে, স্প্রিং কনস্ট্যান্টটা। তাহলে এই রিস্টোরিং ফোর্স ইজ ইকুয়াল টু কি, মাইনাস কে ডেল্টা এক্স। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত কি কোনো কনফিউশন আছে? লামিয়া বুঝতে পারতেছো এটা? জি ভাইয়া। ওকে, তো এখন দেখো, একবার বললাম যে f ইকুয়াল টু এম এ, আবার বললাম যে f ইকুয়াল টু মাইনাস কে ডেল্টা এক্স। তো তার মানে কি, মাইনাস কে ডেল্টা এক্স বলা যেই কথা, এম এ বলা একই কথা না? রিস্টোরিং ফোর্সটাই কি, রিস্টোরিং ফোর্সটাই তো আমাদের রেজাল্টেন্ট ফোর্স, যেটা কি করার ট্রাই করে, ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করে, তাই না? তো তাহলে এম এ ইজ ইকুয়াল টু হোয়াট, ma is equal to minus k delta x, এটা লেখা যায়? সাইমা বুঝতেছো? না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করা লাগবে। এই ম্যাথের ডেরিভেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এর জন্য এটা আরো ডিটেইলে দেখাইতেছি। ওকে, স্যার একটু আরেকবার বুঝাবেন। এখানের মধ্যে জিনিসটা দেখো, যে তোমার যে টেনশন ফোর্সটা, এইটাই কি করতেছে, তোমার এক্সটেনশনের সাথে ভ্যারি করে। ওকে, তোমার যখন নাকি এক্সটেনশনটা হয়েছে নিচের দিকে, টেনশনটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে না? যে আমরা যখন নাকি স্প্রিংটাকে টেনে নিচে নামাইতেছি, তো তখন টেনশনটা কি করা ট্রাই করবে, স্প্রিংটাকে আগের পজিশনে নিয়ে যাওয়ার ট্রাই করবে, তাই না?
বুঝতে পারতেছো মাথারু? ইয়েস স্যার। আচ্ছা, তো তার মানে স্প্রিংটাকে নিচে নামাইলে টেনশন কাজ করবে উপরে, আর স্প্রিংটাকে যখন একটু উপরে তুলবা, যে ইকুইলিব্রিয়াম থেকে সে যখন একটু উপরে উঠে যাবে, তো তখন টেনশনটা কোন দিকে কাজ করবে বা রিস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে না? যে যখন নাকি তুমি কম্প্রেস করতেছো কোনো কিছুকে, যে এখানের মধ্যে স্প্রিংটা এরকম লেন্থে ছিল, তো এখন তুমি স্প্রিংটাকে কি করলা? কম্প্রেস করলা, তো এখন তার টেনশনটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে না, যে সে তার অরিজিনাল লেন্থে ফেরত যাইতে চাবে বা ইকুইলিব্রিয়ামের দিকে ফেরত যাইতে চাবে নাকি? ইয়েস স্যার। তো তার মানে টেনশন আর এক্সটেনশন তাদের ডিরেকশনটা কি সেম নাকি অপোজিট? অপোজিট স্যার। তো তার মানে অপোজিট হওয়ার জন্য আমরা কি দিছি? ওই মাইনাস সাইনটা দিছি। আর এক্সটেনশন যত বেশি, ফোর্স তত কি করবে? বেশি কাজ করবে। আর এক্সটেনশন যত কম, ফোর্স তত কি করবে? কম কাজ কম কাজ করবে। করবে। তো তাহলে এই যে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস ডেল্টা এক্স। তো তার মানে প্রপোর্শনাল তো বুঝছি যে এক্সটেনশন যত বেশি, ফোর্স তত বেশি। তো মাইনাসটা কেন আসছে? বিকজ তাদের ডিরেকশনটা কি? অপোজিট। ওকে, তো তার মানে ফোর্স এন্ড এক্সটেনশনের এই ব্যাপারটা আমরা দেখলাম। আর আমরা কি জানি যে রিস্টোরিং ফোর্সটা কি? দিস রিস্টোরিং ফোর্স ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। আর যে কোনো রেজাল্টেন্ট ফোর্স কি বলা যায়? এনি রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, তাই না? তো তাহলে resultant force is equal to ma, আবার this resultant force is equal to minus k delta x। তো তার মানে কি ma is equal to minus k delta x, এই জিনিসটা লিখছি। বুঝতে পারছো? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, সো এখন আমরা যদি অ্যাসেলারেশন কে এখান থেকে সাবজেক্ট করি, অ্যাসেলারেশনটা কি আসে? minus k delta x by m। তো এটা আসলে আমাদের কি? অ্যাসেলারেশন of this simple harmonic motion। এখন আমরা আবার অ্যাসেলারেশনের একটা এক্সপ্রেশন পড়ে আসছিলাম। কি পড়ে আসছিলাম মনে আছে? a is equal to minus omega square x যেখানে মধ্যে a is equal to minus omega square x এমন পড়ে আসছিলাম না? সার্কুলার মোশনের মধ্যে পড়ছি, আর এগুলো আমরা লাস্ট ক্লাসের ওইসব ডেরিভেশনের মধ্যেও দেখছিলাম। ওকে, সো অ্যাসেলারেশন অফ দিস সিম্পল হারমোনিক মোশন, এটাকে কি লেখা যায়? মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এক্সটা কি? ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম। ওকে, সো अगेन অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তো অ্যাসেলারেশনের আমাদের কি আসলো দেখো তো সাইমা? দুইটা এক্সপ্রেশন আসছে না? একটা হলো অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস কে ডেল্টা এক্স ডিভাইডেড বাই এম, যে ডেল্টা এক্সটা কি? ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম। আর এখানে আবার অ্যাসেলারেশনের আরেকটা এক্সপ্রেশন আগে থেকে জানতাম। কি জানতাম? অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তো এই অ্যাসেলারেশন আর ওই অ্যাসেলারেশন কি ইকুয়াল বলা যায়? লামিয়া কি ফলো করতে পারতেছো যা যা বলতেছি? জি ভাইয়া। ওকে, তো তাহলে এখানের জন্য জিনিসটা কি হয়? সো মাইনাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কে ডেল্টা এক্স বাই এম। তো ডেল্টা এক্স আর এক্স একই কথা আর কি, ঠিক আছে? তো এখন এক্স আর এক্স কি হয়? কাটাকাটি চলে যায় না? তো এই দুইটা ক্যান্সেল আউট হয়ে গেল। তো এখন ওমেগা মাইনাস মাইনাসও কাটা চলে গেল, দুই পাশে কি আছে? মাইনাস আছে। তো তাহলে পরে কি আসে? ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। তো ওমেগা ইকুয়াল টু কি হয়? ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, ঠিক আছে? আর ওমেগা জিনিসটা কি ছিল ইফাস? ওমেগা ইজ দা অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাই না? তো ওমেগা ইজ ইকুয়াল টু, দাঁড়াও স্ক্রিন শেয়ারটা চলে গেছে, আরেকবার দিয়ে নেই। আচ্ছা, এই মিটিং এর টাইম এমনি 2 মিনিটের মতো আছে, নতুন মিটিং শুরু করে ওখানে দেখাইতেছি।
ওকে, সো এখন আমরা আবার কন্টিনিউ করি। তো ওমেগা ইজ ইকুয়াল টু কি ছিল ইফাস? ওমেগা ইজ ইকুয়াল টু ছিল 2 পাই বাই টি, এটা বলা যায় না? হ্যাঁ, তো তাহলে টাইম পিরিয়ডকে কি লেখা যায়? 2 পাই বাই ওমেগা। তোমাকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করছিলাম ওইটার অ্যান্সার দেওয়ার জন্য এটা করতেছি এখন, ঠিক আছে? সো টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। তো এখন তাহলে 2 পাই আর আমাদের ওমেগার ভ্যালু কি হয়েছিল? রুট ওভার কে বাই এম। তো তাহলে পরে এটা কি আসে? 2 পাই ইনটু রুট ওভার এম বাই কে লেখা যায় নাকি? ইফাস বুঝতে পারছো যে নিচে ডেনোমিনেটরে ছিল, জাস্ট ওখানে ফ্লিপ করে দিছে রেশিওটা, যে ওখানে এম নিচে ছিল কে উপরে ছিল, তো ডেনোমিনেটর থেকে নিউমিনেটরে নিছে, তো তাহলে রেশিওটাকে উল্টাই দিছে। তো এখন দেখো তো ইফাস যে টাইম পিরিয়ডটা এক্সটেনশনের উপরে কি ডিপেন্ড করতেছে? এক্সটেনশন নামের কোনো টার্ম আছে এখানে? না। তো তার মানে এক্সটেনশন যত বেশি বা যত কমই করি না কেন, দা টাইম টেকেন ফর দা সিম্পল হারমোনিক মোশন টু অকার, যে এখান থেকে আমি এই যে এরকম ইকুইলিব্রিয়ামে আছে, অল্প একটু টেনে ছেড়ে দিলাম, তো এইখানে তার একটা কমপ্লিট অসিলেশন করতে যতটুকু সময় লাগবে, যদি অনেক নিচে নেমে এরপরে এরকম ছাড়ি, তো তাহলে পরেও কি তার একটা কমপ্লিট অসিলেশনের সময় সেম লাগবে, বুঝছো? বিকজ সিস্টেমের টাইম পিরিয়ডটা ডিপেন্ড করে কিসের উপরে? ম্যাস এন্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট। তো ম্যাস আর স্প্রিং কনস্ট্যান্ট ছাড়া অন্য কোনো ভেরিয়েবল কি করে না? টাইম পিরিয়ডকে এফেক্ট করে না। তো তার মানে তুমি সেম স্প্রিং সিস্টেমটাকে স্পেসে নিয়ে যাও, মুনে নিয়ে যাও, যেখানেই নাও না কেন, অলওয়েজ টাইম পিরিয়ড আমাদের কি আসবে? সেম আসবে, বিকজ জি এর ভ্যালু কত, আর তোমার কি বলে কত বেশি বা কত কম এক্সটেন্ড করতেছো, এটা দিয়ে টাইম পিরিয়ডটা কি করবে না? ডিপেন্ড করবে না। তো তাহলে এই জিনিসটা আমরা লিখে রাখি, এন্ড এটার একটা নাম আছে, ওই নামটা নিয়ে আমরা একটু কথা বলবো। টাইম পিরিয়ড ডাজ নট ডিপেন্ড time period does not depend on the amplitude, i.e. simple harmonic motion is isochronous. Isochronous মানে কি কেউ বলতে পারবা? আইসো মানে হলো সেম, তাই না? আইসোটোপ যে তোমরা পড়ছো, আইসোটোপের মধ্যে কি সেম? আইসো মানে হলো সেম, আর পি দিয়ে কি? প্রোটন নাম্বার। তো তার মানে আইসোটোপ মানে নাম্বার অফ প্রোটন কি থাকে? সেম থাকে, যে ম্যাস নাম্বার সেম, কি বলে অ্যাটমিক নাম্বার সেম থাকে, এমন পড়ছো না? তোমরা তো আইসোটোন পড়ো নাই, পড়বা। তো আইসোটোনের মধ্যে কি সেম থাকবে? নিউট্রন নাম্বার সেম থাকে। এরপরে আইসোবার, এই নাম শুনছো? ওকে, আইসোবার শুনো নাই। তো আইসোবার অ্যাকচুয়ালি কিসের সাথে রিলেটেড? বার ইজ আ ইউনিট অফ প্রেসার, ঠিক আছে? আইসোবার মানে হলো যে ইকুয়াল প্রেসার, যে সব জায়গায় কি প্রেসার সেম। ওকে, এই জিনিসটা তোমাদের ও লেভেলের বই একটা ছোট জায়গায় ছিল। তো আইসোবার মানে হলো যে ইকুয়াল প্রেসার। ক্রোন মানে কি? ক্রোন কিসের সাথে রিলেটেড? রিক্তি জানো? না ভাইয়া জানি না। Okay. Cron is related to time. Cron কিসের সাথে রিলেটেড? It is related to time. তো আইসো মানে হলো সেম, আর ক্রোন মানে হলো টাইম। তো তার মানে
টাইম পিরিয়ড ইজ আইসোক্রোনাস, এর মানে কি টাইম পিরিয়ড অলওয়েজ কি হয়, অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, যে একটা সার্টেন সিস্টেমের জন্য as long as the spring constant and the mass of the system is fixed, তুমি যত বেশি বা যত কমই এক্সটেন্ড করো না কেন, অ্যামপ্লিটিউড যত বাড়া বা কমাও না কেন, তোমার কি থাকবে, টাইম পিরিয়ডটা সেম থাকবে। তো এর জন্য এটাকে কি বলা হয়, আইসোক্রোনাস বলা হয়। জেরিন বুঝতে পারতেছো? জি ভাইয়া। ওকে, তো তাহলে এই জিনিসটা একটু কপি করে ফেলো। তো এরকম তোমাদের যে আইসোমার পড়ছো, স্প্রিং কনস্ট্যান্টের যদি টুয়াইস দুইটা স্প্রিং লাগে তাহলে টাইম পিরিয়ড কমবে না? হ্যাঁ ওইটাই তো, তুমি তখন সিস্টেমের কি করলা, স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ করে দিলে কে এর ভ্যালুর উপরে তো ডিপেন্ডেন্সি আছে, বুঝছো? তো তখন তাড়াতাড়ি অসিলেট করবে আর কি, যে স্প্রিং অনেক টাইট, তো এর জন্য অনেক তাড়াতাড়ি উপরে নিচে নামবে। ওকে, তো তাহলে এই এক্সপ্রেশনটা একটু সবাই লিখে রাখো। আচ্ছা, আর এখন আমরা কিন্তু একটা মজার জিনিস এএস এর একদম শুরুর দিকে শিখছিলাম, কি জিনিস, হোমোজেনাস ইকুয়েশন, যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ইউনিট অলওয়েজ কি হইতে হবে, মিলতে হবে। যদি না মিলে তো তার মানে কি ফর্মুলাতে বা ইকুয়েশনে কোনো সমস্যা আছে। তো এখন আমরা কি করতে পারি, টেস্ট করতে পারি। কি টেস্ট করতে পারি, এই যে আমরা টাইম পিরিয়ডের একটা নতুন ফর্মুলা ডেরাইভ করলাম না শোয়েব, যে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। তো তাহলে এখানে কি টাইম পিরিয়ডের ইউনিট কি, সেকেন্ড। তো তার মানে ওই পাশে 2 পাই রুট ওভার এম বাই কে, এই জিনিসের ইউনিটও কি হওয়া উচিত, সেকেন্ড হওয়া উচিত। আমরা দেখব যে এই জিনিসটা সেকেন্ড আসে নাকি না। ওকে, তো এতটুকু তো লেখা শেষ সবার। তো এখন আমরা দেখি, show that the equation time period is equal to 2 pi root over m by k is কি বলে homogeneous with respect to its units. So দেখি রাইট হ্যান্ড সাইডে চলে, লেফট হ্যান্ড সাইডে হলো সেকেন্ড। 2 পাই এগুলা তো জাস্ট পিওর নাম্বার, নাম্বারের তো এগুলার তো কোনো ইউনিট নাই। তো এখন জাস্ট কি আছে, রুট ওভার এম, এম মানে কি ম্যাস, তো ম্যাসের ইউনিট হলো কিলোগ্রাম। আর কে, কেটা কি স্প্রিং কনস্ট্যান্ট, যেটা আমরা কি বলি নিউটন পার মিটার, এমন পড়ে আসছি না, যে F ইকুয়াল টু কে ডেল্টা এক্স। তো তাহলে কে ইজ ইকুয়াল টু হোয়াট, F বাই ডেল্টা এক্স। F এর ইউনিট হলো নিউটন আর ডেল্টা এক্স এরটা কি মিটার। তো তার মানে কে এর ইউনিট কি ছিল, নিউটন পার মিটার। তো এই নিউটন পার মিটার লিখলাম। কিন্তু নিউটন কি আমাদের বেস ইউনিট, নিউটন তো ডেরাইভড ইউনিট। তো নিউটনকে কি লেখা যায়, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। ভেরি গুড। তাহলে এই হলো কেজি, আর এখানে আমাদের কি লেখা যায়, নিউটনকে লেখা যায় কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে তো সাথে একটা পার মিটার ছিল। তো এখানে মধ্যে দেখো কেজি কেজি কাটা, এই মিটার আর এই পার মিটার কাটাকাটি। তো এখানে মধ্যে কি আসে, 1 বাই পার সেকেন্ড স্কয়ার। তো এখন পার সেকেন্ড স্কয়ার কে উপরে নিলে পরে কি হবে, সেকেন্ড স্কয়ার। আর এটাকে রুট ওভার করলে কি থাকে, সেকেন্ড। সবাইকে এই জিনিসটা বুঝতে পারছো? একদম ইজি জিনিস, বাচ্চাদের যে তোমাদের অ্যারিথমেটিক আগে আসতো না, তো এমন টাইপের, যে জাস্ট ইউনিটটাকে শো করলাম কি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে দোনোটাকে কি আসে, সেকেন্ড আসে। রিক্তে বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে,
আর এই জিনিসটা নিয়ে এটা একটু সবাই কপি করা শেষ করো। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে, এন্ড ওই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে পুরোপুরি কভার আপ করে ফেলবো। যে অনেকজনই তোমরা ভাবতেছো আমি এই জিনিসটা কেন করলাম, যে এখানে ওয়েটটা কনস্ট্যান্ট, তো ওয়েট কনস্ট্যান্ট দেখে কি তাকে কনসিডারেশনে নিব না? এখানের মধ্যে কি করছি, জাস্ট আমি টেনশন দিয়ে কাজ করছি। তো অনেকজনের একটু কনফিউশন থাকে, আচ্ছা ঠিক আছে ওয়েটের ব্যাপারটা এখানে কনসিডারেশনে নেওয়া হয় না কেন, ঠিক আছে? তো ওয়েটের ব্যাপারে একটা কনসিডারেশনে নিয়ে কিভাবে কি কাজ করা হয় ওইটা আমরা সামনের ক্লাসে আরো ডিটেইলসে দেখব। ওকে, তো ফার্স্ট অফ অল এই জিনিসটা কপি করে রাখো। তো ওয়েটের ব্যাপারটা কনসিডারেশনে নিয়েও আমাদের যে সেম জিনিস আসে ওটা আমরা নেক্সট ক্লাসে সলভ করে দেখাবো। সবার কপি করা শেষ হলো বইলো? দিয়া কপি করা শেষ? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো এখন আমরা ফার্স্ট অফ অল একটু স্টুডেন্ট বুকের কয়টা ব্যাপার দেখবো, যে তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে কি কি দেওয়া। আজকের এই এক্সপেরিমেন্টের জিনিসটা একবার এক্সপ্লেন করে নেই, শোনো। এই হলো আমাদের একটা ভার্টিক্যাল স্প্রিং সিস্টেম, যাকে কি করা হয়েছে, একটা ম্যাচ ঝুলায় তাকে প্রথমে এক্সটেন্ড করে একটা ইকুইলিব্রিয়ামে আনছি। এখন এখান থেকে কি করব, আমি এক্সট্রা একটা ম্যানুয়াল এক্সটেনশন করে যে এক্সট্রা একটা টান দিয়ে তাকে ছেড়ে দেব, দেন কি করবে, স্প্রিংটা এরকম ভার্টিক্যালি আপ এন্ড ডাউন মুভ করবে। যে ইকুইলিব্রিয়ামটা কোথায় ছিল একটু আমাদের খেয়াল করো, আমরা একটা মার্কার পজিশন রাখলে আরো ভালো মতো বুঝবা। যে মনে করো এটা কি, এই ফোনটা হলো তোমার ইকুইলিব্রিয়াম পজিশন। এখন ইকুইলিব্রিয়ামের অ্যাবাউটে উপরে আর নিচে যাচ্ছে, এই জিনিসটা বোঝা যাবে। দেখছো, একবার ইকুইলিব্রিয়াম থেকে একবার উপরে, একবার ইকুইলিব্রিয়াম থেকে একবার নিচে, এরকম করতে অলওয়েজ মুভ করতে থাকবে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে থেকে আমরা ডেরাইভ করছি যে এই যে সিস্টেমটা, এইটার যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটা কি হবে, দিস টাইম পিরিয়ড উইল বি কনস্ট্যান্ট। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ হাউ লার্জ অর হাউ স্মল দ্য অ্যামপ্লিটিউড ইজ। যে ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম কতটুকু নিচে বা উপরে উঠতেছে এটার উপরে কি করবে না, টাইম পিরিয়ডটা ডিপেন্ড করবে না। তো এই জিনিসটাই আমরা কি করছি, আজকে ডেরাইভ করে দেখাইছি। তো তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে যা যা জিনিস ডেসক্রাইব করা, এখানের মধ্যে আমরা নেক্সট ক্লাসে তো স্প্রিং সিস্টেমে, ভার্টিক্যাল স্প্রিং সিস্টেমের ওই জিনিসটা নিয়ে কথা বলবো, এন্ড সাথে আরেকটা জিনিস থাকবে রেজোন্যান্সের ব্যাপারটা। ফার্স্ট অফ অল তোমার এই সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা, এই যে আজকে আমরা যেটা পড়লাম এই জিনিসটা দিয়ে তারা স্টুডেন্ট বুকের মধ্যে শুরু করছে। স্প্রিং সিস্টেম, দেন এই যে আজকে আমরা এই ফর্মুলাটা ডেরাইভ করলাম না, সোহেব? টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k। তো এই ফর্মুলাটা তারা এখানের মধ্যে পুরোপুরি ডেরিভেশনটা দেখায় নাই, তো ওই জিনিসটা ডেরিভেশনটা আমরা আরো ডিটেইল ওয়েতে দেখব। এক্সটেনশনটা কি ফর্মুলাতে রিলেটেড আছে? এক্সটেনশন হ্যাঁ, 2 পাই তো অসিলেশন না, ফুল অসিলেশন। এক্সটেনশনটা কি অ্যাম্প্লিটিউড ধরে? হ্যাঁ, এক্সটেনশনটা হলো অ্যামপ্লিটিউডটা। তো এটা আমরা বলবো ওই যে যেটা বলছে যে ওয়েট সহ কনসিডারেশনে যখন নিব তখন। তো ধরো আজানটা শেষ হোক, এরপর আজান শেষে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, তো এখন আমরা এখানের মধ্যে প্রথমে ক্যালকুলেশনটা দেখি, এই ওয়ার্ক এক্সাম্পলটা, যে আমরা যা যা ফর্মুলাগুলি শিখলাম এগুলো ইউজ করে এই সব ক্যালকুলেশন আমরা নিজেরা পারবো না। ফর্মুলাগুলি তোমাদের এক্সামের ওই ফর্মুলা শিটের মধ্যে দেওয়া থাকবে, তো ওইটা নিয়ে টেনশন নাই। তো তারা কোয়েশ্চেন গুলো কেমন করে দেখো। ওয়ার্ক এক্সাম্পল নাম্বার 1a, লুক এট ফিগার বি। এই যে আমাদের একটা কি ট্রেন সিস্টেম, এই ট্রেন সিস্টেমটা কি হইতেছে খেয়াল করো। সে যখন নাকি এইখানে আছে, এটা হলো তার ইকুইলিব্রিয়াম পজিশন, এই ইকুইলিব্রিয়াম পজিশনে রিস্টোরিং ফোর্স কত, 0। এখন যখন নাকি তাকে কি করা হয়েছে, টেনে সামনে নেওয়া হয়েছে, তো তখন সে কি করলো, এক্সটেন্ড করলো না। তো এখন রিস্টোরিং ফোর্স কি করতে চাবে, তাকে আগের পজিশনে ব্যাক নিতে চাবে। তো তাহলে এক্সটেনশন হয়েছে এইদিকে, এই যে এতটুকু হয়েছে এক্সটেনশন,
তো রিস্টোরিং ফোর্স কোন দিকে কাজ করতেছে? অপোজিট টু দা ডিরেকশন অফ মুভমেন্ট অর অপোজিট টু দা ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। আর যখন নাকি আরো দূরে যাবে তো তখন কি রিস্টোরিং ফোর্স আরো বড় হবে, তাই না? তো এখন এখানের মধ্যে জিনিসটা কি হচ্ছে, এখানের মধ্যে দেখো এক্সপ্লেনেশন। A 500-gram toy train is attached to a pole by a spring with a spring constant of 100 Newton per meter. তো তার মানে যে স্প্রিং এর সাথে যে এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট কত? 100 নিউটন পার মিটার। তো এটা আমাদের কাছে ইনফরমেশন আছে। ওকে, and made to oscillate horizontally. তো হরাইজন্টালি সেরকম যাবে আসবে এমন টাইপের মুভমেন্ট হবে। What force will act on the train when it is at the maximum amplitude? When it is at an amplitude of 8 centimeter from the equilibrium. তো ইকুইলিব্রিয়াম থেকে 8 সেন্টিমিটার দূরে গেলে কত? ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম ইজ 8 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে নিতে পারবো কত? 0.08 মিটার। তো আমরা এক্সটেনশন জানি and restoring force is equal to what? minus k delta x. তো এখন k হলো 100 আর এক্সটেনশন হলো 0.08। তো এখানে থেকে বের করতে পারবো না আমাদের ফোর্স কত আসে? তো ফোর্স আসে কত? 8 নিউটন। কোন দিকে? নেগেটিভ ডিরেকশনে, মানে কোন দিকে? টুয়ার্ডস লেফট। তো এই যে F equal to minus k del x minus 100 into 0.08। তো কত আসে? -8 নিউটন। মাইনাসটা কি বোঝাচ্ছে? the minus is implying that এক্সটেনশন যেদিকে হচ্ছে তার উল্টা ডিরেকশনে রিস্টোরিং ফোর্সটা কাজ করতেছে। তো এই যে a force of 8 newton will then act on the train trying to pull it back towards the equilibrium position, মানে ওই যে লেফটের দিকে মুভ করা ট্রাই করতেছে। এই ক্যালকুলেশনটা নিয়ে তো কার কোনো প্রবলেম নাই আছে? জেবা বুঝতে পারতেছো? সো এই ওয়ার্ড এক্সাম্পলের এ নাম্বারটা আমরা দেখলাম, এখন বি নাম্বার। বি নাম্বারের মধ্যে কি বলতেছে? হাউ ফাস্ট উইল দ্য ট্রেন অ্যাক্সেলারেট whilst it is at the amplitude position। তো এখন ওই পজিশনে কত ফাস্ট মুভ করবে ওই জিনিসটা কি বলে, কত ফাস্ট অ্যাক্সেলারেট করবে ওই জিনিসটা বের করতে বলছে। সো আমরা রেজাল্টেন্ট ফোর্স জানি and we know resultant force is equal to what? ma। তো এখানে থেকে অ্যাক্সেলারেশন বের করতে পারবো, অ্যাক্সেলারেশন is equal to resultant force by m। রেজাল্টেন্ট ফোর্স হলো -8, মাস কত? 500 গ্রাম। তো গ্রাম থেকে কিলোগ্রামে নেওয়ার জন্য কি ডিভাইডেড বাই 1000, 10 টু দি পাওয়ার -3 আর কি। তো তাহলে এটা করলে পরে কত আসবে? -16 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এই অ্যাক্সেলারেশনটা বের হয়ে গেল বি নাম্বার। এটা তো কোনো প্রবলেম নাই জেরিন, একদম ইজি না ক্যালকুলেশন গুলি? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপর সি নাম্বারে কি বলতেছে দেখো, what is the period of simple harmonic motion oscillations for the train। তো তার মানে টাইম পিরিয়ডটা চাইছে। তো টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা আজকে ডেরিভেশন শিখলাম। টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু what? 2 পাই রুট ওভার m বাই k। তো ম্যাসের ইনফরমেশন জানি, k এর ইনফরমেশন জানি, সো তাহলে টাইম পিরিয়ডটা ফর্মুলাতে বসায় বের করে ফেলছি। বুঝতে পারলা? তো এরকম টাইপের ক্যালকুলেশন, এই সব ফর্মুলা থেকে এরকম টাইপের ক্যালকুলেশন আমরা এক্সপেক্ট করতে পারি। কোয়েশ্চেন পেপারে একটা কোয়েশ্চেন আসছে, ওটা একটু ভালো লেভেলের ট্রিকি, ওইটা আমি করাই দেব তোমাদেরকে যখন টাইম আসবে। তা এখন এরকম টাইপের ক্যালকুলেশন আসলে পরে তো পারা উচিত, তাই না? এন্ড এখানের মধ্যে পেন্ডুলামের এই ফর্মুলা, এটা তো সাইমাদেরকে মকে দিছিল না? রিক্তি মনে আছে তোমাদের ফাইনাল যে ইউনিট 3 এর মকে যে এই ফর্মুলা वाला একটা কোয়েশ্চেন আসছিল? হ্যাঁ ভাইয়া, এটুর জিনিস দিয়ে দিছিল। ওইটাই। তো তাহলে এই ফর্মুলা এখান থেকে আসছে, বুঝছো? সিম্পল হারমোনিক মোশনের এখান থেকে। আসিফ তোমাদেরকে মারা দিতে চাইছে, এর জন্য দিয়ে দিছে। আচ্ছা, সো তাহলে পেন্ডুলাম রিলেটেড এমন ফর্মুলা তোমাদেরকে এক্সাম পেপারে দেওয়া থাকবে। সো এই রিলেটেড যাই চাই তাইটা দিয়ে কি করা যাবে? ক্যালকুলেশন করা যাবে। যে পেন্ডুলামে টাইম পিরিয়ডের ফর্মুলা কি, এটা তোমাদের ম্যাথ বি বইয়ে আগে মনে আছে? অ্যারিথমেটিকের কতগুলো ম্যাথ থাকতো না, যে এই ফর্মুলাটা দিয়ে দেন বলতো লেন্থটাকে সাবজেক্ট করো আর জিটাকে সাবজেক্ট করো, তো এইসব টাইপের। তো ওখানের মধ্যে তোমাদের পড়ার কথা, মনে থাকলে তো ভালো হইতো। তো
তো সমস্যা নাই। তো এখন এখানের মধ্যে কি ওয়ার্ক এক্সাম্পল 2 তে কি বলতেছে দেখো, দ্য পেন্ডুলাম অপারেটস আ গ্র্যান্ডফাদার ক্লক ইজ কত, যে একটা গ্র্যান্ডফাদার ক্লকের মধ্যে একটা পেন্ডুলাম আছে যার লেন্থ হলো 100 সেন্টিমিটার। তো এখন লেন্থ অফ দ্য পেন্ডুলাম জানি। তো এখন দেখো তো টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু হোয়াট, 2 পাই ইনটু রুট ওভার এল বাই জি। এলটা কি, এল হলো লেন্থ, যে ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিছে, আর জিটা কি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, যেটা 9.81। তো তার মানে শুধু লেন্থ অফ দ্য পেন্ডুলাম জানলে পরে আমরা কি বের করে ফেলতে পারবো, টাইম পিরিয়ডটা বের করে ফেলতে পারবো। তো তার মানে লেন্থ বলে দিছে, তারপর বললো হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য অসিলেশন। তো তাহলে কি জাস্ট টাইম পিরিয়ডের ফর্মুলাতে বসায় বের করে ফেলছি। খুবই ইজি ইজি ম্যাথ, তাই না ব্যক্তি? এইগুলো ম্যাথ তো পারবা, রাইট? জি। ওকে, এই যে আমাদের এই পেন্ডুলামের ইনভেস্টিগেশন আমরা মোশন সেন্সর দিয়ে করব না, আমরা নিজেরা ক্লাসের মধ্যে এরকম এক্সপেরিমেন্ট করব। পেন্ডুলাম আমার কাছে অনেকগুলি আছে, তো এগুলা দিয়ে স্টপওয়াচ দিয়ে আমরা ক্লাসে এইসব কোর প্র্যাকটিক্যালের কাজগুলো নিজেরা করব। ওকে, দেন আমাদের সিম্পল হারমোনিক মোশনের ম্যাথমেটিক্স, এইটা দিয়ে আমরা মেইনলি শুরু করছিলাম। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশনের এইসব ফর্মুলাগুলি, x ইকুয়াল টু এইটা, দেন তোমার অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু এইটা, এমন। তো এইসব জিনিসগুলি আমরা এই যে গ্রাফগুলি লাস্ট ক্লাসে দেখছিলাম। তো এই গ্রাফগুলি কিভাবে কি আসছে, এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কি cos থিটা ডেরিভেশন করলে পরে কি বলে, ডিফারেন্সিয়েশন করলে পরে মাইনাস সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে পরে মাইনাস cos থিটা। তো এই গ্রাফগুলি কিভাবে কি আসে ওইসব দেখছিলাম, এই যে এই ডেরিভেশন গুলি। সো এইসব ডেরিভেশন গুলি আমরা অলরেডি জানি। এরপরে আমাদের যে জিনিসগুলি বাকি থাকবে নেক্সট ক্লাস ওইটা পড়ার পরে, যে আমরা রেজোনেন্স রিলেটেড কথা বলবো। এই গ্রাফটা আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে কভার করছিলাম। এরপর আমাদের মেইনলি থাকবে হলো রেজোনেন্স রিলেটেড কথাবার্তা, রেজোনেন্স এন্ড ড্যাম্পিং। তো আমাদের সিম্পল হারমোনিক মোশনটা এখন যেহেতু উইকলি 2টা লেকচার ক্লাস হচ্ছে, আমাদের এটা বেশি দিন লাগবে না, এটা নভেম্বরের এন্ডের আগেই শেষ হয়ে যাবে। সিম্পল হারমোনিক মোশন আমাদের শেষ হয়ে যাবে, দেন আমাদের জাস্ট বাকি থাকবে ইউনিট 5 এর গ্র্যাভিটেশনাল ফিল্ড আর অ্যাস্ট্রোফিজিক্স। ঠিক আছে, আর এর মাঝে দিয়ে যে তোমাদের লেকচার ক্লাস কিন্তু কম হচ্ছে, আর মাঝে দিয়ে তোমাদের যে টিউসডে গুলাতে বুকলেট সলভিং থাকতেছে, তাই টিউসডে বুকলেট সলভিং গুলাতে কিন্তু তোমাদের ইউনিট 4 এর যতটুকু যেই পিছায় আসো, এইটাই হলো সবচেয়ে ভালো টাইম যে কাম ব্যাক করার, যে যতটুকু পিছায় ছিল বা ল্যাকিং ছিল কোশ্চেন পেপার সলভ করতে সময়, ওইসবের প্রবলেম গুলি দেখায় চ্যাপ্টার গুলি রিভিউ হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমরা ক্লাসটা আজকে এখন এখানে শেষ করবো, আর একটু লম্বা নিতাম, বাট আজকে সেমিফাইনাল খেলা আছে, তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে আর কি। বুঝছো? আজকে না, আমি তো দেখলাম আজকে তো এখন তো শুরু, আজকে হলে তো নাহলে তো এখন এইটা করা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।